আসসালামু আলাইকুম। আজকে কোনো কথা না বলেই সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। দেখুন, ১ নম্বর প্রশ্ন, যদি a + b = 2, ab = 1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে। দেখুন এখানে a + b যোগ করে 2 হবে, অর্থাৎ 0 আর 2 যোগ করলে 2ই হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, -1 আর 3 যোগ করলে 2 হয়, কিন্তু -3 আর 4 যোগ করলে 2 হয় না। তার মানে এই অপশনটা হবে না। তাহলে প্রথম কন্ডিশনের ক্ষেত্রে তিনটা অপশনই ঠিক আছে, কিন্তু দ্বিতীয় কন্ডিশনে যখন যাব, এ বি ইকুয়াল 1, অর্থাৎ এ আর বি এর মান গুণ করলে 1 হবে। যদি এটা এর মান এবং এটা যদি বি এর মান হিসাব করি, তাহলে 0 আর 2 গুণ করলে 0 হয়, তার মানে 1 হয় না, তার মানে এই অপশনটা হবে না। 1 আর 1 গুণ করলে একই হয়, তার মানে 1 আর 1 যোগ করলেও 2 হয়, মানে এটা যদি এর মান ধরি, এটা যদি বি এর মান ধরি, তাহলে 1 আর 1 যোগ করে 2 হয়, তার মানে এই কন্ডিশনটা ঠিক আছে। এবং 1 আর 1 যোগ করে 1 আর 1 গুণ করে, অর্থাৎ এ বি, তো এর মান যদি এটা হয়, বি এর মান যদি এটা হয়, তাহলে 1 আর 1 গুণ করলে 1 হয়। তার মানে এই 1, মানে a = 1, b = 1, অর্থাৎ এর মান 1, বি এর মানও যদি 1 হয়, তাহলে দুইটা কন্ডিশনই ঠিক হয়। তার মানে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। আবার দেখুন, দ্বিতীয় অপশনে -1 আর 3 গুণ করলে কিন্তু 1 হয় না। -1 আর 3 যোগ করলে হচ্ছে 2 হয়, কিন্তু গুণ করলে আবার 1 হয় না। গুণ করলে -1 আর 3 গুণ করলে -3 হয়, মানে মাইনাস হবে 3 একে 3। তার মানে এটাও সঠিক নয়। তাহলে দুইটা কন্ডিশনের ক্ষেত্রেই, মানে এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে এই মানটা ঠিক আছে। তাহলে এবং বি এর মান, এর মানও 1 হবে, বি এর মানও 1 হবে, তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল? বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং 40 জন গণিতে পাশ করেছে। 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? দেখুন, এই পরীক্ষা মানে এই প্রশ্নটি ভুল ছিল। প্রশ্নটি এখানে দেখুন, 40-এর জায়গায় 80 হতো। যদি এখানে 40-এর জায়গায় 80 হতো, তাহলে অ্যান্সারটা হয়তো 1। তো যেহেতু প্রশ্নটা ভুল ছিল, তাহলে আমি সমাধানটা দেখাচ্ছি না। তো আপনারা এখানে 80 দিয়ে নিজেরাই সমাধান করার চেষ্টা করবেন, আর না পারলে তো অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তীতে আমি এটা ব্যাখ্যা সহ বর্ণনা দিয়ে দিব। 3 নম্বর প্রশ্ন, সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? দেখুন, এটা একটা সরলরেখা, এটার উপর যদি লম্ব আঁকি, তাহলে এই পাশে একটা সমকোণ পাবো, এই পাশে একটা সমকোণ পাবো, অর্থাৎ এই পাশে একটা, এই পাশে একটা, টোটাল হচ্ছে 2টি সমকোণ পাওয়া যাবে। কারণ এখানে হচ্ছে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, তাহলে 2টি 90 ডিগ্রি, অর্থাৎ 2টি সমকোণ পাওয়া যাবে। তাহলে কয়টি সমকোণ? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2টি সমকোণ পাওয়া যাবে। 4 নম্বর প্রশ্ন, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে কোনো এক পরিবার চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? দেখুন, বৃদ্ধির পূর্বে যদি চিনির মূল্য 100 টাকা হয়, তাহলে বৃদ্ধির পরে কত হবে? 25% বৃদ্ধি পাইছে, তাহলে 100-র সাথে 25 যোগ হবে, তাহলে 125 টাকা। তাহলে দেখুন, 125 টাকায় পাওয়া যায় 100 একক। 100 একক, অতএব 1 টাকায় পাওয়া যায় ওপরে 100 আর নিচে হচ্ছে 125, অতএব 100 টাকায় পাওয়া যায়। তাহলে কী হবে? এই 100-র সাথে 100 গুণ হবে আবার, তাহলে 100 গুণ 100 আর নিচে 125, এত টাকা। তাহলে 25 দ্বারা কাটলে 4 পঁচিশে 100, 5 পঁচিশে 125, 5 দ্বারা আবার 100কে ভাগ করলে হবে 20, তাহলে 20 আর 4 গুণ করলে 4 20-এ 80 একক। তাহলে 80 পরিমাণ, অর্থাৎ 80 একক পরিমাণ, সেটা 80 কেজি হতে পারে, 80 গ্রামও হতে পারে, বা 80 মনও হতে পারে। এখানে কিন্তু উল্লেখ করা নাই যে হচ্ছে কতটুকু পরিমাণ চিনি, এককটা এখানে কিন্তু বলা নাই, ওই জন্য আমরা এখানে এককই লিখলাম। তাহলে চিনির ব্যবহার কমাতে হবে, অতএব চিনির ব্যবহার কমাতে হবে। তাহলে 100 থেকে 80 মাইনাস, এই শতকরা প্রথম যে ধরনটা হলো 100, ওই 100 থেকে 80 মাইনাস, তাহলে 100 থেকে 80 বিয়োগ করলে হচ্ছে 20%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। এটা হলো ডিটেলস। এবার শর্টকাটে আমরা কীভাবে করব? দেখুন, এই অঙ্কটা, মানে এই টাইপের অনেক অঙ্ক পরীক্ষায় আসে, বিভিন্ন বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসে। তো শর্টকাটে আমরা এইভাবে করতে পারি, চিনির ব্যবহার কমাতে হবে। এই 100-র সাথে গুণ করব, যত বৃদ্ধি পাইছে 25, আর নিচের হবে 100-র সাথে যোগ হবে 25, মানে এখানে যে পার্সেন্টটা দেওয়া থাকবে 100-র সাথে উপরে গুণ, আর নিচে 100-র সাথে 25 যোগ, তাহলে উপরে 100 গুণ 25 থাকে যাবে, আর নিচে 100 আর 25 যোগ করলে হচ্ছে 125। তাহলে 5 দ্বারা 125কে ভাগ করলে হবে 5, 5 দ্বারা আবার 100কে ভাগ করলে হবে 20, তাহলে এত পার্সেন্ট, মানে 20%। তাহলে এই দিক দিয়েও শর্টকাটেও আমরা এইভাবে করতে পারি।
5 নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর নিম্নোক্ত কোণ মানের জন্য এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল 0 হবে। দেখুন আমাদের দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল 0, এটা দিয়ে আমরা সমাধান করব। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল 0। তো এখানে এ কিউব প্লাস বি কিউব সূত্র পড়বে। তো এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সূত্র ইকুয়াল 0 আছে ডান পাশে, এটা কাটা। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব ইকুয়াল কী হবে, এই -3 ইন্টু এটা এই পাশে আসে প্লাস হয়ে যাবে, তাহলে 3 ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা থাকবে। তাহলে দেখুন এখানে দুই পাশ থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এখানে কিউব আছে অর্থাৎ 3টা এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে এখানে, আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে। তাহলে যদি একটা বার দুই পাশ থেকে একটা করে ক্যান্সেল হবে, তাহলে এখানে কি থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স, আরও দুইটা থাকবে, অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এই পাশে এক্স প্লাস ওয়ান বাই এক্স কাটা। তাহলে এখানে 3টা এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে, যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব, তাহলে এখানে আরও দুইটা থাকবে ইকুয়াল কি এটা ক্যান্সেল হবে, তাহলে থাকবে 3। এখন দেখুন এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ বলতে এক্স এবং বি বলতে ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার ইকুয়াল তো 3 আছেই। তাহলে এটা এক্স কাটা, তাহলে এই 2 এই পাশে যায় মাইনাস হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থাকবে ইকুয়াল 3, আর প্লাস 2 এই পাশে আসে -2। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান যদি 1 হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল 0 হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 6 নম্বর প্রশ্ন পি এর মান কত হলে 4x স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে। এটা আমরা দুইভাবে করতে পারি। পূর্ণবর্গ হতে হলে নিশ্চয়ক 0 হতে হবে। নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা সূত্র ইকুয়াল 0। যদি নিশ্চয়কের মান 0 হয় তাহলে সেটা হচ্ছে পূর্ণবর্গ হবে, এবং নিশ্চয়ক হচ্ছে এটা যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে নিশ্চয়ক। তাহলে বি বলতে কি, বি বলতে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা হবে এ, আর এক্সের সাথে যেটা থাকবে ওটা হবে বি, এবং ধ্রুবপদ যেটা থাকবে ওটা হবে সি। তাহলে বি স্কোয়ার, বি এর জায়গায় হচ্ছে মাইনাস পি স্কোয়ার মাইনাস 4ac, এর মান হলো 4 ইন্টু সি, এর মান 4 ইন্টু সি আছে, সি এর মান হচ্ছে 9 ইকুয়াল 0। তাহলে মাইনাসের পরে স্কোয়ার দিলে প্লাস হবে, তাহলে পি স্কোয়ার থাকবে, আর মাইনাস 4 4 16, 16 আর 9 গুণ করলে হবে 144 ইকুয়াল 0। তাহলে পি স্কোয়ার মাইনাস 144 এ পাশে আসে প্লাস হবে, এই যে মাইনাস 144 এ পাশে আসে প্লাস, অতএব পি ইকুয়াল কি স্কোয়ারটা এ পাশে আসে রুট হবে 144 উপর রুট, তাহলে 144কে রুট করলে হবে 12। তাহলে পি এর মান 12, তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এটা আমরা এইভাবে করতে পারি, আরেকটা সূত্র বানাই করতে পারি। এই যে 4x স্কোয়ার যে আছে, 4x স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 9 আছে, এটাকে সূত্র বানাবো। তাহলে এখানে 2x লেগে হোল স্কোয়ার দিব, তাহলে 2 এর বসে দিলে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস সূত্রে 2 দিতে হবে, এ বলতে 2x ইন্টু বি হচ্ছে 9 এর উপর 3 উপর স্কোয়ার দিলে যেহেতু 9 হয়, তাহলে বি হবে 3 প্লাস 9। তাহলে দেখুন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার দিব, তাহলে 9 হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এটা এক্সট্রা নেওয়া হয়েছে, এখানে কি বেশি নেওয়া হয়েছে দেখুন, এই যে 2 2 4 3 4 12, আর এক্স তো ছিলই, এই যে এক্স ছিল, আর পি এর জায়গায় হলো কত 2 2 4 3 4 12, মানে সূত্র বানাইতে যায় 12 হয়ে গেল, অর্থাৎ পি এর মান যদি 12 হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি হচ্ছে। তাহলে এই দিক দিয়ে অ্যান্সার হচ্ছে 12। দুইভাবে আপনারা করতে পারেন। 7 নম্বর প্রশ্ন 9220 জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এটাকে বর্গমূল করবো আমরা, বর্গমূল করে যেটা ভাগশেষ আসবে সে তত মাইনাস করে দিতে হবে, তাহলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এটার আমরা বর্গমূল কীভাবে করবো, 9 2 2 0, এই দুটা করে দাগ দেবো। তাহলে এখানে 9 বার দিব, 9 9 কত হবে 81 হবে, 10 দিলে তো 10 10 100 হইতো। তাহলে এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর 8 9 থেকে 8 বিয়োগ করলে 1 11 হলো। এখানে জোড়া ধরে নামাইতে হবে 20। তাহলে এখানে কি করবো, এখন 9 ডাবল নিব, 9 ডাবল হচ্ছে 18। তো এখানে 6 নিব, তাহলে এই 6 এখানে বসাইতে হবে। এবার 6 দ্বারা গুণ করবো, 6 6 34, 6 হাতে বাকি 3, 6 8 48 আর 3 51, 51 1 হাতে বাকি 5, 6 6 5 11। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, এই যে ভাগশেষ 4 থাকলো, অর্থাৎ এই 4 জন সৈন্য এখান থেকে সরাই রাখতে হবে। তো 4 জন যদি সৈন্য সরাই রাখা হয় তাহলে
যত থাকবে, অর্থাৎ 9 2 2 0 বিয়োগ হচ্ছে 4, তাহলে হচ্ছে 9 2 1 6, 9216 জন থাকবে। এই 4 জন সৈন্য সরাই রাখলে 9216, তাহলে 9216কে তখন বর্গাকারে সাজানো যাবে। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে 4। 8 নম্বর প্রশ্ন, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? দেখুন, স্রোতের অনুকূলে বেগ কত হবে? এই যে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে লঞ্চের বেগ, আর স্রোতের বেগ যোগ করে দিতে হবে। তাহলে লঞ্চের বেগ হচ্ছে 18 আর স্রোতের বেগ হচ্ছে 6, তাহলে 18 আর 6 24, তাহলে 18 আর 6 কত? 24, এত কিলোমিটার অনুকূলে বেগ এটা। তাহলে গতিবেগ যেহেতু ঘন্টায় এত কিলোমিটার, অর্থাৎ স্রোতের অনুকূলে 24 ঘন্টায় যায় 1 কিলোমিটার, স্রোতের অনুকূলে 24 ঘন্টায় যায় 1 কিলোমিটার, অতএব 24 কিলোমিটার যায় 1 ঘন্টায়। স্রোতের অনুকূলে 24 কিলোমিটার যায় 1 ঘন্টায়, অতএব স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায়। তাহলে কত হবে? উপরে 1 আর এই 24 চলে আসবে নিচে, অতএব স্রোতের অনুকূলে কত? এই 48 কিলোমিটার। তাহলে 48 কিলোমিটার অতিক্রম করে কি 1-এর সাথে 48 গুণ হবে, 1 গুণ 48 আর নিচে 24, 24 দ্বারা 48 কাজ করলে হচ্ছে 24 গুণ 48, অর্থাৎ 2 ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে কীভাবে কতটুকু যাবে? তো লঞ্চের বেগ থেকে স্রোতের গতিবেগটা মাইনাস করতে হবে। তাহলে 18 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 12, এত কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুরূপভাবে স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার অতিক্রম করে 1 ঘন্টায়, অতএব স্রোতের প্রতিকূলে 1 কিলোমিটার অতিক্রম করে উপরে 1 আর নিচে হচ্ছে 12, অতএব স্রোতের প্রতিকূলে এই যে 48 কিলোমিটার, এই যে 48 কিলোমিটারই, কারণ 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে, অর্থাৎ যাইতে কতক্ষণ লাগছে এবং আসতে কতক্ষণ লাগছে, ওই দুইটা সময় যোগ করতে হবে। তো অনুকূলে হচ্ছে যেতে সময় লাগছে 2 ঘন্টা, আর প্রতিকূলে বের করতেছি যে 48 কিলোমিটার অতিক্রম করে কত? 1-এর সাথে 48 গুণ আর নিচে 12, 12 দ্বারা 48 কাজ করলে 4, তাহলে 4 ঘন্টা। অর্থাৎ অনুকূলে সময় লাগলো 2 ঘন্টা আর প্রতিকূলে সময় লাগলো হচ্ছে 4 ঘন্টা। তাহলে মোট সময় কত? 2 আর 4 6, অতএব মোট সময় কত হবে? এই যে 2 ঘন্টা আর 4 ঘন্টা যোগ, তাহলে 2 যোগ 4 অর্থাৎ 6 ঘন্টা। তাহলে নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে 6 ঘন্টা সময় লাগে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 9 নম্বর প্রশ্ন, 0.01 স্কোয়ার এর মান কোন ভগ্নাংশটির সমান? তাহলে এটা একদম ইজি প্রশ্ন। 0.01 স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি। দেখুন, সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে 0.01 স্কোয়ার যেহেতু আছে, তাহলে এটাকে আমরা কী করবো? এই যে ব্র্যাকেটের ভিতরের অংশটা কাজ করি আগে, দশমিক উঠাই দেবো 1 হবে, এবং নিচে একটা 1 দেবো। 1 দেওয়ার পরে দশমিকের পরে যেহেতু 2টা সংখ্যা আছে, তাহলে 2টা 0, এই 1 হচ্ছে এটা, আর দশমিকের পর 2টা সংখ্যা আছে, ওই জন্য 1 দিয়ে 2টা শূন্য দিব। তারপর কী হবে? স্কোয়ার। তাহলে 1-এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 1, এই স্কোয়ারটা 2টার উপরেই, তাহলে 1-এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 1, আর 100-এর উপরে স্কোয়ার দিলে হবে 1-এর উপরে যে 2টা শূন্য আছে স্কোয়ার দিলে হয়ে যাবে 4টা শূন্য। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা। এখানে যদি 3টা শূন্য থাকতো তাহলে এখানে 6টা শূন্য হয়ে যেত, যেহেতু এখানে 2টা আছে, তাহলে 2টার উপর স্কোয়ার আছে, 4টা হয়ে গেল। যদি এখানে একটা শূন্য থাকতো তাহলে এখানে 2টা হয়ে যেত, অর্থাৎ 10-এর উপর স্কোয়ার দিলে 100 হইতো, আর যেহেতু এখানে 100 আছে, 100-এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 10,000। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 10 নম্বর প্রশ্ন, x + y = 6 হলে xy এর বৃহত্তম মান কত? তাহলে দেখুন, x + y = 6, অর্থাৎ x এর মান যখন আমরা x = যদি 6 ধরি আর y = যদি 0 ধরি, তাহলে xy = কত আসবে? 6 আর 0 গুণ করলে 0। এবার x = যদি 5 ধরি, এখান থেকে 1 কমায় ধরি, তাহলে y এর মান ধরতে হবে 1, কারণ দুইটা মিলে কত? 6 হইতে হবে, মানে 6 আর 0 যোগ করলে 6, 5 আর 1 যোগ করলেও 6। তাহলে xy কত হবে? xy = হবে 5 × 5। এবার x এর মান যদি এখানে 1 কমায় আনি তাহলে 4 হবে, তাহলে y এর মান তখন হবে 2, 4 2 6 মিলাইতে হবে, তাহলে xy = কত হবে তখন? 4 2 8। এবার x এর মান যদি 3 ধরি, তখন y এর মান ধরতে হবে 3, তাহলে তখন xy এর মান কত হবে? যে 3 আর 3 গুণ করলে 3 3 9। এবার যদি x এর মান কত ধরবো? x এর মান যদি 2 ধরি, তখন y এর মান হবে 4, 6 মিলাই দেবো, তখন এই যে আগেরটার মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ x এর মান যদি 3 এবং y এর মান যদি 3 হয়, তাহলে xy এর মানটা হচ্ছে সর্বোচ্চ 9। তাহলে এটাই হবে বৃহত্তম মান, xy এর বৃহত্তম মান হচ্ছে 9।
11 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 102 বছর। তো পুত্রের বর্তমান বয়স কত? তো মনে করি পুত্রের বর্তমান বয়স ধরে নিব আমরা হচ্ছে এক্স। অতএব পিতার বর্তমান বয়স তাহলে কত হবে? দুজনে মিলে যেহেতু 50, তাহলে পুত্রের এক্স হতে পিতার হবে 50 মাইনাস এক্স। এখন দেখুন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হলে পুত্রের বয়সটা কি বেড়ে যাবে? তখন পুত্রের বয়সটা হবে কত? পুত্রের বয়স হবে তখন এই যে 50 মাইনাস এক্স থেকে এক্স মাইনাস হবে 50 মাইনাস এক্স মাইনাস এক্স, তাহলে কত? 50 মাইনাস 2x। তখন পিতার বয়স হবে কত? পিতার বয়সটাও কি বেড়ে যাবে? পিতার বয়সটা বেড়ে কত হবে? পিতার বয়স হবে তখন এই যে 50 মাইনাস এক্সের সাথে পুত্রের বয়সটা যোগ হয়ে যাবে, তাহলে 50 মাইনাস এক্স প্লাস হবে 50 মাইনাস 2x, তাহলে 50 আর 50 হচ্ছে 100 মাইনাস এক্স আর 2x হচ্ছে 3x। এখন প্রশ্নমতে দেখুন এই 50 মাইনাস এক্স এটার সাথে যোগ হবে 100 মাইনাস 3x, 100 মাইনাস 3x সমান হচ্ছে 102, বা 50 আর 100 যোগ করলে হচ্ছে 150 মাইনাস একটা এক্স আর 3x হচ্ছে মাইনাস 4টা এক্স সমান 102, বা মাইনাস 4x সমান হচ্ছে 102, 150 প্লাস আছে এই পাশে আসে মাইনাস হবে, বা মাইনাস 4x সমান 102 থেকে 150 মাইনাস করলে হবে মাইনাস 48। অতএব মাইনাসগুলো ক্যান্সেল দুই পাশ থেকে, অতএব x সমান 12, আর 4 দ্বারা 48 কে করলে হবে 12, 4 12 48 হয়। তাহলে এক্স ধরছিলাম পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স হচ্ছে 12 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স 12 বছর। 12 নম্বর প্রশ্ন, দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান 35 ডিগ্রি হলে অপরটির মান কত? আপনারা মনে রাখবেন পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, পূরক কোণ মানেই 90 ডিগ্রি। তাহলে একটির মান যদি 35 হয় তাহলে অপরটির মান কত হবে? এই 90 থেকে 35 মাইনাস, তাহলে 90 থেকে 10 থেকে 5 বিয়োগ করলে 5, 7 বিয়োগ 1 4, 9 থেকে 4 বিয়োগ করলে 5, তাহলে 55 ডিগ্রি। তাহলে একটির মান 35 হলে অপরটির মান হবে 55 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। আর যদি সম্পূরক কোণ থাকতো তাহলে সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি। এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে পূরকের ক্ষেত্রে বর্ণ কম, মানে এখানে 3টা অক্ষর আছে ওই জন্য এখানে 90 ধরবেন, আর সম্পূরকে হচ্ছে যেহেতু বেশি অক্ষর আছে তাহলে এখানে 180। এভাবে মনে রাখবেন যে পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি আর সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি। দেখুন অপু, দীপু ও ডিপু একটি কাজ যথাক্রমে 6, 10 এবং 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? এটা আমরা শর্টকাট নিয়মে করব, যে ডিটেলস করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাহলে আমি শর্টকাটই দেখাবো। ওই জন্য যে সময়টা লাগবে হচ্ছে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে সূত্রটা হবে একসাথে করতে সময়টা লাগবে এ বি সি বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা সূত্র। তাহলে এ বি সি এটা গুণ, এর মান হচ্ছে 6, গুণ হচ্ছে বি, বি এর মান হচ্ছে 10, গুণ সি, সি এর মান হচ্ছে 15, আর নিচে এ বি অর্থাৎ 6 গুণ 10, 6 গুণ 10 যোগ বিসি 10 গুণ 15, 10 গুণ 15 যোগ, এবার সি এ আছে, সি এর মান হচ্ছে 15 গুণ এ এর মান হচ্ছে 6। তাহলে এখানে উপরে যা আছে তাই থাকবে, 6 গুণ 10 গুণ 15, এখানে 6 10 60 যোগ 10 আর 15 গুণ করলে 150 যোগ 6 15 90, তাহলে ইকুয়াল হচ্ছে কত? উপরে যা থাকবে তাই, 6 গুণ 10 গুণ হচ্ছে 15, আর নিচে 0, তারপর 9 আর 5 হচ্ছে 14, 14 আর 6 20, 20 শূন্য হাতে রেখে 2, 2 এর 3, অর্থাৎ সবগুলো যোগ করলে 300 হয়। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা, 15 দ্বারা 30কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা আবার 6কে ভাগ করলে হবে 3, অর্থাৎ 3 দিন। অর্থাৎ সম্পূর্ণ কাজটি তারা একত্রে কাজটি 3 দিনে করতে পারবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 14 নম্বর প্রশ্ন, একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নিচের কোনটি? দেখুন যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে 25% লাভে বিক্রয় মূল্য তখন কী হবে? 100 সাথে এই 25 যোগ হবে, কারণ লাভ হয়েছে, লাভ হলে যোগ হয়, তাহলে 100 সাথে 25 যোগ করলে 125 এটা। এখন আমাদের চাইছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, তাহলে বিক্রয় মূল্যটা আগে লিখতে হবে। অতএব বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 125 টাকা ইস টু ক্রয় মূল্য হচ্ছে 100। দেখুন দুইটাকেই 25 দ্বারা ভাগ করা যায়, তাহলে 125কে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে পাবো 5,
আর 100কে 25 দ্বারা ভাগ করলে পাবো 4। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 5:4। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 15 নম্বর প্রশ্ন, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 2, হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 1/4 যোগ করলে যোগফল 1 হয়। ভগ্নাংশটি কত? দেখুন, হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে, তাহলে লব ধরবো আমরা হচ্ছে এক্স, অতএব হরটা কত হবে? লব আর হরের অন্তর 2, তাহলে হরটা কি বড় হবে? তাহলে x+2 হবে, যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলছে, প্রকৃত ভগ্নাংশের হরটা বড় হয়। এখন প্রশ্ন মতে কী হবে? লব ও হর উভয় হতে 3 বিয়োগ করলে, লব হতে 3 বিয়োগ করব x-3, আর হর থেকেও 3 বিয়োগ করব, তাহলে x+2 - 3। যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 4-এর 1 যোগ, তাহলে যোগ হচ্ছে 4-এর 1, যোগ করলে কত হবে? 1 হবে। তাহলে বা এখানে x-3 আর নিচে x, 2 থেকে 3 বিয়োগ করলে -1 হয়, যোগ হচ্ছে 4-এর 1 ইকুয়াল হচ্ছে 1। বা এটাকে পাশে পাঠাই দিব, তাহলে x-3 আর নিচে x - 1 সমান 1 বিয়োগ 1/4। এটা যোগ আছে, এই পাশে আসে বিয়োগ হলো। বা x-3 নিচে x - 1 সমান 4 - 4 বিয়োগ 1, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 আর নিচে 4। এখন যদি আমরা গুণ করি, 4 আর 1 গুণ করলে 4x, মাইনাস 3 আর 4 গুণ করলে 3×4 = 12, ইকুয়াল কত হবে? 3 আর x গুণ করলে 3x, তারপরে মাইনাস 3 × 3, বা তাহলে 4x, 3x এই পাশে আসে মাইনাস, ইকুয়াল -3 থাকলো, আর -12 এই পাশে আসে +12। অতএব 4x থেকে 3x বিয়োগ করলে 1x সমান 12 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 9। তাহলে x এর মান পাইলাম 9। তাহলে অতএব ভগ্নাংশটি লেখার সময় উপরে লব হচ্ছে x, আর নিচে হর হচ্ছে x+2। তাহলে x এর মান হচ্ছে 9, আর নিচে 9 যোগ 2, 9 যোগ 2, তাহলে উপরে 9 আর নিচে 9 আর 2 যোগ করলে 11। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 16 নম্বর প্রশ্ন, যদি x-5 × a + x = x² - 25 হয় তবে এর মান কত? তো দেখুন কি দেওয়া আছে, x-5 × a + x ইকুয়াল হচ্ছে x² - 25, বা এখানে যা আছে তাই থাকবে, x-5 আর হচ্ছে a + x ইকুয়াল, এখানে x² - 5 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে 25 হবে, বা তাহলে এই পাশে যা আছে তাই, x-5 × a + x ইকুয়াল, এখানে a² - b² সূত্র, তাহলে সূত্র হলো a + b × a - b, a বলতে x, b বলতে 5, তাহলে a² - b² সূত্র হলো a + b × a - b। দুই পাশ থেকে x-5 গুলো ক্যান্সেল, তাহলে a + x সমান x + 5, তাহলে আমাদের থাকতেছে a + x সমান কি? x + 5। তো a থাকলো ইকুয়াল x + 5, আর +x এই পাশে আসে -x, তাহলে মাইনাস আর +x কাটা, অতএব a = 5, মানে a = কি থাকতেছে? 5। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো গ, মানে এর মান কত? তাহলে এর মান হলো 5। 17 নম্বর প্রশ্ন, সোহেল একটি ঘড়ি 612 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হলো, তার উদ্দেশ্য ছিল 10% লাভে ঘড়িটি বিক্রি করা। তো 20% লাভ করতে হলে ঘড়িটি বিক্রয় মূল্য কত বাড়াতে হতো? তো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 15% ক্ষতিতে, তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 থেকে 15 বিয়োগ, তাহলে 85 টাকা। এখন বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে উপরে 100 আর নিচে হচ্ছে 85। অতএব বিক্রয় মূল্য কত টাকা হলে? যে 612। বিক্রয় মূল্য 612 টাকা হলে ক্রয় মূল্য কী হবে? 100 সাথে 612 গুণ, 100 গুণ 612 আর নিচে 85। প্রথমে আমরা 5 দ্বারা কাটবো, 5 20 হচ্ছে 100, আর 5 17 85, আর 17 দ্বারা আবার 612কে ভাগ করলে পাবো 36। তাহলে 20 আর 36 গুণ করলে হচ্ছে 6 × 12 অর্থাৎ 720। এবার দেখুন, এবার এই যে 20% লাভে বিক্রি করতে হলে ঘড়িটি বিক্রয় মূল্য কত হবে? এখানে দেখুন, এই যে তার উদ্দেশ্য ছিল 10% লাভে ঘড়িটি বিক্রি করা, এটা কিন্তু কোনো এবারে অঙ্কটার কোনো কাজে আসবে না, কারণ এটা সম্পূর্ণটাই আলাদা অংশ। তাই আমাদের মূল অংশ হচ্ছে এইটুকু নিয়ে কাজ করতে হবে, এটা শুধু আপনাদের মাথায় ধাঁধা ধরানোর জন্যই দিয়েছিল।
তাহলে 20% লাভে এখন ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 20% লাভে কত হবে? 120 টাকা হবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত আসবে? বিক্রয় মূল্য হবে 120 টাকা। অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য উপরে 120 আর এই 100টা চলে আসবে নিচে। অতএব ক্রয় মূল্য যদি এটা হচ্ছে ক্রয় মূল্য, দেখুন এই যে 720 হচ্ছে ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য যদি 720 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কী হবে? 120-এর সাথে এই 720 গুণ হবে আর নিচে 100। এটা শুধু কাটা, এটা শুধু কাটা। তাহলে 12 আর 72 গুণ করতে হবে। 12 আর 72 গুণ করলে পাবো 864। এখন চাইছে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হতো যদি 20% লাভ করতে হলে বাড়াতে হবে কত? এই 864 থেকে 720 মাইনাস, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য বাড়াতে হবে কত? 864 মাইনাস 720। এই দেখুন 4 থেকে 0 বিয়োগ করলে 4, আর 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর 8 থেকে 7 বিয়োগ করলে 1। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 144 টাকা বাড়ানো যেত তাহলে এই ঘড়িটি 20% লাভ হতো। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 18 নম্বর প্রশ্ন, কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? দেখুন এটা গুণ করব। 4 আর 36 গুণ করলে 4 6 24-এর 4 হাতে বাকি 2, 3 4 12 2 14, 144 উপরে লিখলাম। আর 7 আর 27 গুণ করব, তাহলে 7 7 49-এর 9, 7 7 49-এর 9 হাতে বাকি 4, 7 2 14 আর 4 18, 179, 189। তাহলে দুইটা ভগ্নাংশের মধ্যে ছোট মান হচ্ছে 144, মানে এটা পেলাম 144 যেহেতু, তারপরে এই ভগ্নাংশটা হচ্ছে এই ভগ্নাংশের থেকে ছোট, যেহেতু এটা বড় তারপরে এই ভগ্নাংশটা বড়। তাহলে যেহেতু এটা ছোটো তাহলে এটার সাথে এবার এটা গুণ করবো। তাহলে 4 আর 45 গুণ করবো। এবার এটা কাটে দিলাম। 4 আর 45 গুণ করে এখানে লিখবো। তাহলে 4 5 20 0 হাতে বাকি 2, 4 4 16 আর 2 18, 180। এবার 11 আর 27 গুণ করবো। তাহলে 11 আর 27 যদি গুণ করি তাহলে 27 আর 11 গুণ করলে 27 একে 27 11 কাটা, আবার 27 একে 27, তাহলে 7 এখানে 9 এখানে 297 হয়, 297। তাহলে এই ভগ্নাংশটা কি? এটা থেকে বড়, তারপরে এটা হচ্ছে ছোট। তাহলে এবার এটা কাটা, এবার তাহলে এটার সাথে এটা তুলনা করব। তাহলে 4 নং হচ্ছে 36 হয়, আর এখানে 27 দুগুণে 54 হয়। তাহলে 36 আর 54-এর মধ্যে 36 ছোট, তার মানে এই ভগ্নাংশটাও কি এটা থেকে ছোট, অর্থাৎ এই ভগ্নাংশটি তিনটা ভগ্নাংশ থেকেই ছোট। তাহলে ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে 4/27। 19 নম্বর প্রশ্ন, একটি ক্লাবে 8 জন পুরুষ ও 8 জন মহিলা সদস্য আছেন। 6 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে যেখানে পুরুষ ও মহিলা 3 জন করে থাকবেন। কতভাবে এই কমিটি গঠন করা যাবে? দেখুন পুরুষ আর মহিলা প্রত্যেক দলে 3 জন করে থাকতে বলা হয়েছে। তাহলে দেখুন এই যে 8 জন পুরুষ হতে প্রতিবার 3 জন পুরুষ যদি বাছাই করা হয় তাহলে বেছে নেওয়ার উপায় হবে 8C3। এটা সূত্র, মানে 8 জন পুরুষ থেকে 3 জন পুরুষ বাছাই করা, মানে বেছে নেওয়ার উপায় আর কি এটা। তাহলে 8C3 এটা সূত্র হচ্ছে এখানে 3 ঘোড়া নেমে আসবে, 8 7 6, আর এখানে 1 থেকে 3 পর্যন্ত উঠবে, 1 2 3। আর যদি কাটাকাটি করি 3 দ্বারা 6কে কাটলে 2, 2 আর 2 কাটা, তাহলে 7 8 56। এবার 8 জন মহিলা হতে প্রতিবার 3 জন মহিলা বাছাই করার উপায়। তাহলে 8 জন মহিলা হতে 3 জন বাছাই করার উপায় এটাই হবে, ঘুরে আবার 56 হবে, 8C3 হবে। খালি এটা পুরুষ হবে আর মহিলাও এই সূত্র অনুসারেই কত হবে? 56 আসবে। তাহলে দেখুন 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার জন্য কমিটিটি বাছাই করা যাবে, এটা আর এটা গুণ হয়ে যাবে, তখন মানে পুরুষ আর মহিলার সংখ্যাটা গুণ হয়ে যাবে। তাহলে 56 আর 56 গুণ করতে হবে। তাহলে 6 6 36 6 হাতে বাকি 3, 5 6 30 আর 3 33, 1 ঘর কাটা, 5 6 30 হাতে বাকি 3, 5 5 25 আর 3 28। তাহলে 6 3 8 3 11 হাতে বাকি 1, 1 আর 2 3, 3136। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, মানে 3136 উপায়ে বাছাই করা যাবে। এটা একটু বিন্যাস সমাবেশের অঙ্ক। এই অঙ্কটা আসলে বিসিএস সিলেবাসে থাকে, প্রাইমারিতে সাধারণত এই অঙ্কগুলো আসে না, তবেও তারপরে দেখা যায় বিভিন্ন পরীক্ষায় চলে আসে। 20 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 ও 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে? এর লসাগু করতে হবে, এই লসাগুর সাথে 3 যোগ করতে হবে। 3 যোগ করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে যদি 4 5 6 দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। দেখুন এখানে যদি বলা থাকে অবশিষ্ট থাকে তাহলে যোগ করব, আর যদি বলে যে কত যোগ করলে তাহলে সেটা কী করব? বিয়োগ করে দিব। তাহলে 4 5 6 লসাগু বাই করব, 4 5 আর 6 লসাগু, 2 বার যাবে, 2 2 4 5 আর 3 2 6, আর যাবে না এখানে, আর কোনো সংখ্যা যাবে না। তাহলে লসাগু কত আসবে? তাহলে 2 গুণ 2 গুণ 5 গুণ 3, 2 গুণ 2 গুণ 5 গুণ 3, তাহলে 2 2 4 4 5 20, 3 20 60। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি হবে 60-এর সাথে 3 যোগ হবে, 60 যোগ 3, 60 আর 3 63।
সরি 63কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 63কে যদি 4 দ্বারা ভাগ করি 4 5 60, তাহলে বিয়োগ করলে ভাগশেষ থাকবে 3। 5 দ্বারা যদি ভাগ করি 5 12 60, তাও ভাগশেষ 3 থাকে। 6 দ্বারা ভাগ করলে 6 10 60, তাও ভাগশেষ 3 থাকে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।